রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যানেলে। তোমাদের মনে প্রশ্ন থাকবে যে দাদা কেন নেই, আমি একা কেন ভিডিওটা বানাচ্ছি। কারণ হচ্ছে দাদাই বললো যে তুই ভিডিওটা কর, দাদা ক্যামেরার ওপাশে আছে, এপাশে নেই। কারণ হচ্ছে তোমরা যে সমস্ত কোশ্চেন করেছো সেখানে দাদার অ্যান্সার দেওয়ার মতো সেরকম কিছু নেই। তো দাদা বললে অ্যান্সার গুলো যেহেতু তুই করবি, তো সুতরাং আমি ভিডিওটা করে দিচ্ছি, তুই সামনে বস। তো যাই হোক, তো চলো তোমাদের যা যা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেই কমিউনিটি পোস্টে তোমরা যে যে কোশ্চেনগুলো করেছিলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিচ্ছি। আর কিছু কিছু ব্লগের সাথেও কিছু কোশ্চেন এসেছিল, সেগুলোরও অ্যান্সার দিচ্ছি, একই সাথে আমি দিয়ে দিচ্ছি কিউএনএ ভিডিওটাতে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন করেছিল নবনীতা বাগ। দিদি, তুমি কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো? একটু ডিটেলস ভিডিও দাও না গো, কি কি খাওয়া যায় রাত্রে? আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যাঁ, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। আর ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আমাদেরকে 16 ঘন্টা না খেয়ে থাকতে হয়, 8 ঘন্টা খাওয়া যায়। এইবার এই 8 ঘন্টা যে উইন্ডো, মানে ইটিং উইন্ডো থাকে, ইটিং উইন্ডোর টাইমটা আমি এক একজন এক একটা টাইমে করে, বাট যেটা আমার মনে হয় সব থেকে বেস্ট হয় সেটা হচ্ছে সকাল 10টা থেকে 6টা। কারণ অনেকে থাকে রাত 10টায় খেয়ে পরদিন দুপুর 2টো অব্দি না খেয়ে থাকে, এটা কখনোই ঠিক নয়। এতে পিত্তি পড়ে শরীর আরো খারাপ হতে পারে। এবং আমাদের আয়ুর্বেদা, আমাদের শাস্ত্র সমস্ত কিছুই বলে যে আমরা আমাদের সূর্যাস্তের পর, সানসেটের পর কিছু খাওয়া উচিত নয়। তো তখন এত কিছু আমি জানতাম না, আমি জাস্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে স্টার্ট করেছিলাম। বাট পরের দিকে আমি বিষয়গুলো বুঝেছি। প্লাস আমার যে যোগা টিচার প্রদোষ কাকু, তো তিনিও দেখতাম সন্ধ্যে 6টা 6:30টার পর আর কখনো কিছু খেতেন না। তো যারা হেলথ কনসিয়াস হয়ে থাকে বা যোগা টিচার হয়ে থাকে, তারা জেনারেলি 6টা 6:30টার পর সূর্যাস্তের পর আর সেরকম ভাবে কিছু খান না। তো আমি যেটা করি, আমি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এই টাইমটা আমার খাবার থাকে। এইবার সকাল 10টার সময় একটা ব্রেকফাস্ট থাকে, যেটাতে আমরা ফার্স্ট ব্রেক করি, মানে 16 ঘন্টা না খেয়ে রয়েছি, তারপরে ফার্স্টটাকে ব্রেক করা হয়ে থাকে। ওই টাইমটাতে যদি কারোর মানে বেশি ওয়েট লুজ করার ব্যাপার থাকে, যেমন আমি প্রথম দিকে 2টো রুটি খেতাম একটু তরকারি দিয়ে, একটু স্যালাড দিয়ে, সেটাও আমার বেশি হতে লাগলো। তো দেন এখন আমি খুব সামান্য খাই, লাইক ধরো রাত্রিবেলা সিয়া সিডস, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, কিশমিশ, এগুলো হচ্ছে একসাথে করে জলে, বা ফ্ল্যাক্সিড, এগুলো একসাথে করে একটা কাচের গ্লাসে বা বোতলের মধ্যে ভিজিয়ে রাখি। সকালবেলা ওর ভেতর হাফ পাতিলেবুর রস দিয়ে, 1 চামচ মধু দিয়ে, সামান্য একটুখানি রক সল্ট দিয়ে ভালো করে গুলিয়ে 1 গ্লাস মতো খেয়ে নিলাম। ওটাতেই আমার ব্রেকফাস্ট হয়ে যায়। এবার কোনোদিন ওটা যেদিন খেলাম না, সেদিন হয়তো একটুখানি মাখনা খেলাম শশা দিয়ে, একটু মাখনা রোস্ট করে নিলাম আর তার সাথে একটু শশা খেলাম। তো এইভাবে করে জেনারেলি আমি হালকা, খুব লাইট একটা ব্রেকফাস্ট করি। কারণ আমি যদি একটু হেভি ব্রেকফাস্ট করে ফেলি, তাহলে আমি দুপুরবেলা লাঞ্চে কিচ্ছু খেতে পারি না, আমার প্রচন্ড ব্লটিং হয়, পেট ভার হয়ে থাকে। যেহেতু আমার প্রচন্ড ফ্যাটি লিভার আছে এবং ফ্যাটি লিভার গ্রেড 2, তো যার ফলে কি হয়, অতিরিক্ত বেশি যদি পরিমাণে খাওয়াটা হয়, তো সেটাতে অতিরিক্ত তো ছেড়ে দাও, লাইক আমি একটা রুটি বা 2টো রুটিও আমার কাছে এখন বেশি হয়ে যায়। সো যার জন্য খাই না। এবার দুপুরবেলা যে টাইমটাতে আমি খাই, দুপুরবেলা হচ্ছে তোমার কোনোদিন ভাত থাকে, এবার এইটুখানি ভাত থাকে। ভাতের সাথে তোমরা যেগুলো ব্লগে দেখোই অলরেডি, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানবে, ভাতের সাথে একটা প্রোটিন সোর্স থাকে, ইদার সোয়াবিন বা পনির। যেহেতু আমি ভেজিটেরিয়ান, তো সেক্ষেত্রে হয় পনির বা সোয়াবিন, কখনো টোফু, বা কখনো হচ্ছে মিক্সড ডাল। আমি প্রচুর মিক্সড ডাল খাই, ছোলা, রাজমা, চানা, বা হচ্ছে কালো মুগ যেটাকে বলা হয়। তো এগুলো ডিফারেন্ট কোনো একটা ডাল থাকে, তার সাথে কখনো কোনো ভাজা বা তরকারি বা সবজি কিছু একটা রইলো, একটা গ্রিন ভেজিটেবলস থাকে, আর স্যালাড অথবা রায়তা। এইবার রায়তাটা আমি বানাই অনিয়ন ছাড়া, যেহেতু আমি পেঁয়াজ খাই না। সো দ্যাটস ওয়াই আমি কি করি, টক দইয়ের মধ্যে শশা কুচি, একটু গাজর কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সামান্য চাট মশলা, একটু সামান্য লবণ, একটু গন্ধরাজ লেবু, এগুলো দিয়ে আমি খেলাম। আর জেনারেলি যারা ফ্যাট, মানে তাড়াতাড়ি ফ্যাট কাটিং করতে চাইছো, একটু বেশি পরিমাণে খাবারের টক জাতীয় খাবারটাকে অ্যাড করতে হয়। আমি জেনারেলি বেশিরভাগ সময়, আমি এমনিতেও লেবু আমার প্রচন্ড প্রিয় একটা খাবার, আমি ছোট থেকে প্রচন্ড লেবুর পাগল। আর এখন তো আরোই বেশি হয়ে গেছে। সমস্ত খাবারের সাথে আমি কি করি, যেটা তরকারিও থাকে তার ভেতরেও আমি একটা পাতি লেবু এক টুকরো দিয়ে দিলাম, বা একটা গন্ধরাজ লেবু একটু রস দিয়ে দিলাম। তাতে কি হয়, এতে ফ্যাট কাটিংটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে? তো আর এছাড়া হজমেও লেবু প্রচন্ড হেল্প করে। তো এইভাবে করে এটা দুপুরে যায়। রাত্রিবেলা মানে সন্ধেবেলা, আমার কাছে তো রাত্রি মানে সন্ধে 6টা। তো দুপুরবেলা 2টোর সময় খেলাম, সকাল 10টা, দুপুর 2টো, রাত সন্ধে 6টা। এইবার এইরকম 4 ঘন্টার গ্যাপে গ্যাপে 3টে মিল থাকে। এইবার সন্ধে 6টার সময়, 6টায় তো একদম ডিরেক্ট সন্ধ্যা হয়, তো ওই টাইমটাতে আমি গোপুসোনাদেরকে সেবা দিতে চাই, সন্ধ্যা দিতে চাই। তো ওই টাইমটাতে আমার খাওয়া হয় না। আমি 6টা 20 থেকে 6:30টার মধ্যে, 6টা 15 20-তে খাবারটা নেই, 6:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। তো 6:30টার দিকে যেটা আমি খাই সেটা হচ্ছে কোনোদিন একটা রুটি একটু তরকারি দিয়ে বা ডাল দিয়ে খেলাম, বা কোনোদিন পেট যদি বেশি ভার থাকে, আমি হয়তো সামান্য একটুখানি মাখনা রোস্ট খেলাম, বা একটুখানি কিছু চাট টাইপের বানিয়ে নিলাম, ডাল চাট যেটাকে বলা হয়ে থাকে। লাইক ধরো মিক্সড ডাল আমি ইয়েতে কি বলে প্রেশার কুকারে সিদ্ধ করি, করে তার ভেতরে একটু শশা কুচি, টমেটো কুচি, একটু গাজর কুচি, এইভাবে করে সমস্ত কিছু দিয়ে, একটুখানি অনেক সময় পনির থাকলে পনিরও দিয়ে দিলাম, একটু লেবুর রস নুন দিয়ে একটা চাট মতো বানিয়ে নিই, সেটা খাই। কখনো বেশিরভাগ দিন আমি ছিলাও খেয়ে থাকি। ছিলা হচ্ছে কখনো রাগি আটার ছিলা খাই, বেসন ছিলা খাই, তারপরে হচ্ছে তোমার আটা বা নর্মাল যে আটার রুটিটা হয়, তার ভেতর সব রকম সবজি দিয়ে, গাজর ঘষে দিলাম, বিট ঘষে দিলাম,
তার ভেতরে দু হাতা মতো আটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে গোলালাম, গোলা রুটির মতো দুটো বানিয়ে নিলাম, ওপরে একটু সামান্য একটু দেশি কাউয়ের যে ঘিটা রয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে ওটা আমি কখনো রায়তার সাথে, কখনো চাটনির সাথে, বা যে কোনো কিছুর সাথে, তরকারি থাকলে তরকারি দিয়ে। তো ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস থাকে, সব দিন এক খাবার খাই না, কোনোদিন ভেজ স্যুপ খাই, কখনো কখনো ধরো অন্যান্য কোনো মাখনা রোস্ট খেলাম। তো এক একদিন এক একটা ভ্যারাইটিস থাকে। তো লাইক তুমি একটা মানে ডায়েট চার্ট মতো বানিয়ে নিতে পারো যে আমি একই খাবার ডেলি তো রিপিট করবো না, বিকজ ডেলি রিপিট করলে আমাদের সেই ইচ্ছেটাও থাকে না খাওয়ার। তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিস আমরা এক একদিন এক একজন ট্রাই করতে পারি। এটা ভেজিটেরিয়ান টোটাল ডায়েট বললাম, বিকজ আমি নিজে যেহেতু ভেজিটেরিয়ান, তো সেই হিসেবে বললাম। আর রাত্রিবেলা যতটা পারবে হালকা রাখার, যদি রুটি সন্ধ্যেবেলা খাও চেষ্টা করবে একটা রুটি খাওয়ার, যদি মোটা বড় রুটি হয় তাহলে একটা, যদি পাতলা ছোট ছোট রুটি হয় তাহলে দুটো, ঠিক আছে। যেমন আমি ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যদি খাই আমি জেনারেলি একটা রুটি বেশি প্রেফার করি, আর এই বাড়িতে আমার বাবার বাড়িতে যদি আমি খাই তাহলে আমি দুটো রুটি খাই, কারণ আমার মা খুব ছোট ছোট পাতলা রুটি করে। তো এটা ডিপেন্ড করছে আটার যে দলাটা নিয়েছে সেটা কতটা বড় তার উপর বেস করে, এইটুকুর বেশি নয়, ঠিক আছে। সো এইভাবে করে খেতে পারো। তো হ্যাঁ, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। এবার এই 6টা 6:30 থেকে পরদিন সকাল 10টার মধ্যে তোমরা কি খেতে পারো, চা খাওয়া যায়, কফি খাওয়া যায়, আর হচ্ছে যে কোনো টাইপের যে টি করা হয়, যেমন আমি ধনিয়া টি করি, মেথি টি করি, এই টাইপের জিনিসগুলো পরদিন সকালবেলা আমি খেয়ে থাকি। সকালবেলা 8টার দিকে 7টার দিকে আমি ধনিয়া টি খাই, বা কখনো হচ্ছে মেথি টি খাচ্ছি, কখনো কালো জিরা টি খাচ্ছি যেগুলো চুলের জন্য, বা ফ্ল্যাক্সিড ওয়াটার খাচ্ছি। এই টাইপের জল জাতীয় যে কোনো জিনিস খাওয়া যেতে পারে। এছাড়া কোনো ভারী খাবার বা যেটাতে পিওর কার্বোহাইড্রেট রয়েছে সেই জাতীয় খাবার খাই না, বা খাওয়া উচিতও নয়, তাহলে ওটা ফার্স্টটা ব্রেক হয়ে যায়। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে আসছি, আশা করছি তুমি অ্যান্সার পেয়েছো। এরপরে আরেকজন কমেন্টে লিখেছিলে দিদি কণিকা ভোগের রেসিপিটা দেবে, ওটা আমি অলরেডি একটা ব্লগে শেয়ার করে দিয়েছি, ওই জন্য এখানে আর বললাম না। কিছু না, খুব সিম্পল, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বাসমতি আতপ বা বিরিয়ানি আতপ বলা হয়ে থাকে। তো সেই চালটাকে প্রথমে একটু ভালো করে জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়, তারপর সেটা ভাতটা রান্না করতে হয়। পুরোই রান্না করবে, মানে অনেকে থাকে 70% 80% কুক করে না, পুরোপুরি কুক করে নেবে, কারণ ওটাতে আর সেরকম ভাবে পরে কুক করার কোনো চান্স থাকে না। বাট হ্যাঁ, একদম গলে না গেলেই হলো, ঝুরঝুরে ভাতটা হবে। আর তার ভাতটা হয়ে গেলে পরে গরম গরম থাকতেই পাশে আর একটা কড়াইয়ের মধ্যে ঘি দেবে একটু বেশি পরিমাণে, যাতে পুরো ভাতটাতে মেশে সেই পরিমাণ ঘি দেবে। তার ভেতর কাজু কিশমিশ ভিজিয়ে রাখা যেটা ছিল সেটাকে দিয়ে কড়াইয়ে ভালো করে ভেজে নেবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবে, অনেকে গোটা গরম মশলার সাথে তেজপাতা ফোড়ন দেয়, তার মধ্যে কাজু কিশমিশ ভাজা দিয়ে দেয়। লাস্টে নামাবার আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, আর চিনিটাকে যদি পসিবল হয় তাহলে একটু বেটে নিলে, গুঁড়ো করে নিলে সবচেয়ে ভালো হয়, বা জলে গুলিয়ে পাতলা করে নিলে ভালো হয়। কারণ যদি ঘিয়ের মধ্যে 1 দলা চিনি দিয়ে দাও, যেটা আমার প্রথমবার হয়েছিল, তখন কি হয়, এরকম দলা পাকিয়ে যায়। তো ওটা না কেমন দলা পাকিয়ে চিটচিটে টাইপের হয়ে যায়, যেটা পুরো ভাতের মধ্যে ভালোভাবে মেশে না। তো যদি চিনিটাকে একটু জল দিয়ে গুলিয়ে রাখা যায় বা একটু গুঁড়ো করে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আমি কি করি, এখন নুন চিনিটাকে আগে থাকতে জলে গুলে রাখি, কাজু কিশমিশটাকে ভিজিয়ে রাখি, দেন ঘিটা গরম হলে ওর ভেতরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, দেন কাজু কিশমিশ ভেজে নুন চিনির যে জলটা করে রেখেছিলাম সেটা ভাতের ওপর থেকে দিয়ে দিই। তার মধ্যে ওই ভাজা যে ঘিটা থাকে বা যে জিনিসটা থাকে সেটা ওর মধ্যে ঢেলে দেওয়া হয়, আর তার উপর থেকে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে হাঁড়িটা ধরে একটু ঝাঁকড়ে নিলে কণিকা ভোগ রেসিপি মানে রেডি হয়ে যায়। তো কণিকা ভোগ এমন কিছু কঠিন না, এটা অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরে পুরীতে ভগবানকে নিবেদন করা হয়। তো এটা আমি আগের বছর থেকে আমার গোপুসোনাকে মাঝে মধ্যেই করে দিই, ও খুব ভালো খায়, কারণ সবসময় ফ্রাইড রাইস হয়ে ওঠে না, কারণ সব রকম সবজি থাকে না, আর সবসময় সাদা ভাতও ভালো লাগে না। তো সিম্পল কাজু কিশমিশ দিয়ে কণিকা ভোগটা সত্যি খুব সুন্দর খেতেও হয়, ভগবানেরও খুব পছন্দ, তো আমরা দিয়ে ভোগ নিবেদন করে প্রসাদটা পেতেই পারি। তো এরপরের কোশ্চেনে আসছি, প্রিয়া লিখেছিলে ডিটক্স ওয়াটারে সিয়া সিড বা বেসিল সিড দেওয়া যায় দিদি ভাই, দিলে কি রুলস ফলো করতে হয়, মানে সিয়া সিড বা বেসিল সিড খেলে কিভাবে খেতে হয়, এই নিয়ে একটা ভিডিও করো। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে তোমাকেও। ডিটক্স ওয়াটারে সিয়া সিড বা বেসিল সিড, প্রথমত হচ্ছে ডিটক্স ওয়াটারটা কি, ডিটক্স হচ্ছে আমাদের বডিকে যেটা ফ্ল্যাশ আউট করে, বডির ভেতর স্পেশালি লিভার এত কনস্ট্যান্টলি কাজ করে, লিভার হচ্ছে সব থেকে বিজিয়েস্ট ফাংশন করে থাকে অল দ্য টাইম, আর স্পেশালি যারা সবসময় কিছু না কিছু খাচ্ছে, মুখ চলছে যাদের, তো তাদের কি হয়ে থাকে, তাদের লিভার কখনো রেস্টই পায় না। তো ও অল দ্য টাইম ও বার্নিং করছে, কিন্তু কি করছে, ও যে খাবারটা পেটে আসছে ও সেটাই করছে। তো আমরা ডিটক্স ওয়াটার মানে কেন খাই আর কখন খাই, ডিটক্স ওয়াটার খাই হচ্ছে যখন আমাদের মনে হয় যে লিভারকে এবার একটু রেস্ট দেওয়া দরকার, লিভারের থেকে যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে নিংড়ে বার করা দরকার। সো এরকম ব্যাপারটা হয় কি, আমরা যত বেশি ধরো ময়লা জাতীয় জিনিস বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবো, তো একটা ন্যাকড়ার ভেতর যদি আমরা কাদা জল, ময়লা জল এরকম ভাবে দিয়ে দিই, তো ওটাকে নিংড়ালে পর যেরকম ভাবে নোংরা জলটা বেরোবে, তো সেইভাবে কি হচ্ছে, ওই কাপড়টা ডিটক্স হচ্ছে। তো সেম ভাবে আমাদের লিভারও ডিটক্স হয়ে থাকে।
কিছু জিনিসের থেকে। যেমন কাঞ্জি একটা বেস্ট উপায় হয়ে থাকে। কাঞ্জি হচ্ছে যেটা আমাদের ভীষণ ভালো একটা প্রোবায়োটিক হয় কাঞ্জি, ঠিক আছে। কাঞ্জিতেও বডির ওয়েট খুব ভালো থাকে, বডিতে ফ্লুইডস খুব ভালো থাকে, প্রোবায়োটিক্স খুব ভালো থাকে। সো কাঞ্জি কি করতে হয়, 3 দিন 4 দিন বসে বিট গাজরকে কেটে একটা কাচের জারের মধ্যে রেখে ওর ভেতরে একটু সামান্য সাদা সর্ষে গুঁড়ো করে দিয়ে দিতে হয়, একটু লবণ দিতে হয়, দিয়ে ওটাকে রোদে রাখতে হয় এবং মানে রোদে যাতে না লাগে এমন একটা জায়গায় কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। আবার কিছুদিন পর দিন সকালবেলা আবার বার করতে হয়, করে একটুখানি খুলতে হয় জারটা, খুলে আবার ঢেকে দিতে হয়। এই প্রসেসটা 3 দিন 4 দিন করার পরে ওর ভেতরে প্রচন্ডভাবে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, যেটা কিনা গাট ফ্রেন্ডলি হয়, মানে আমাদের পেটের জন্য ভালো হয়। তো সেইভাবে করে কাঞ্জি তৈরি হয়। এইটাকেও এক প্রকার অনেকে ডিটক্স ওয়াটারের মধ্যে ধরে। এইবার আমি কি ধরনের ডিটক্স ওয়াটার খেয়ে থাকি, এক হচ্ছে শশা, গাজর, শশা, পাতিলেবু, মিন্ট মানে হচ্ছে যেটাকে আমরা পুদিনা পাতা বলি, আর হচ্ছে জিঞ্জার মানে হচ্ছে আদা। এই 4টেকে ছোট ছোট স্লাইসে কেটে, যেটা তোমরা ব্লগেও দেখেছো, কাচের বোতলের মধ্যে আমি রেখে দিই। 1 লিটার জলে রাত্রিবেলা ভিজিয়ে রাখি এবং 12 ঘন্টা থাকার পরে একটু ফার্মেন্টেড হয়ে যায়, একটু পচে পচে যায়, গুড ব্যাকটেরিয়া আসে, ওপরে একটু ফেনা ফেনা হয়ে যায়, দ্যাট ইজ কল ফার্মেন্টেশন প্রসেস। তো এই ফার্মেন্টেশনটা হওয়ার পর পরদিন সকাল থেকে খাওয়া যায়। তো এর ভেতরে সিয়াসিড বা বেসিল সিডের দরকার পড়ে না, বিকজ সিয়াসিড বেসিল সিডটা কি হয়ে থাকে, এই যে জিনিসটা আমরা দিলাম সেটা হচ্ছে এই যে শশাটা বা লেবুটা বা জিঞ্জারটা, ওটা অনেকে খায় না, ওটা খাওয়ার আর দরকারও পড়ে না, বিকজ ওটার ভেতরে আর কিছু থাকে না, ওটার যা অ্যাকচুয়াল নিউট্রিয়েন্ট রয়েছে সব জলের ভেতর মিশে যাচ্ছে। সো সিয়াসিড বেসিল সিড দিলে অনেক সময় কি হয়, ওটা অপচয় হয়ে যাবে, হয়তো এই জিনিসগুলোর মধ্যে ঢুকে থাকবে, খাওয়া হবে না। তো সেক্ষেত্রে সিয়াসিড বেসিল সিডের জন্য আলাদা আমরা শরবত বানিয়ে থাকি। রোগা হওয়ার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সিয়াসিড, আর বেসিল সিড হচ্ছে যেটা আমাদের বডিকে ঠান্ডা রাখে। সিয়াসিড বডিকে একটু গরম করে দেয় আর ওটা রোগা হতে হেল্প করে। প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা শরীরের জন্য খুবই ভালো। স্পেশালি যারা ভেজিটেরিয়ান তাদের প্রপার একটা ওমেগা 3 সোর্স লাগে, কারণ যারা মাছ খায় না তারা ওমেগা 3 কোত্থেকে পাবে, তো তার জন্য সিয়াসিড খুব ভালো সোর্স। আর হচ্ছে বেসিল সিড যেটা রয়েছে, বেসিল সিড হচ্ছে তুলসীর বীজ। তো তুলসীর বীজ একটু ঠান্ডা হয়ে থাকে আর ওটা ভিজতে সারা রাত লাগে না, ওটা জাস্ট ইনস্ট্যান্ট ভিজে যায়, 30 মিনিট 10 মিনিটের মধ্যে সিয়াসিড বেসিল সিড ভিজে যাবে। তো ওটা দিয়ে আমরা জেনারেলি শরবত বানাই। তো তোমরা হয়তো ব্লগে দেখেছো অলরেডি, যারা দেখোনি দেখে নিতে পারো। গোন্ড কাটিরা দিয়ে, গোন্ড কাটিরা রাত্রিবেলা ভিজিয়ে রেখে একটা টুকরো একজনের জন্য এনাফ, 2জন খেলে 2 টুকরো, 4জন খেলে 4 টুকরো। তো রাত্রিবেলা ভিজিয়ে রাখবে গোন্ড কাটিরা। তো তার সকালবেলা যেটা জেলিটা থকথকে ফরম্যাটে হয়ে যায়, তার ভেতরে 1 চামচ মতো বেসিল সিড দিয়ে দেবে। বেসিল সিড ভিজিয়ে রেখে ওই তখন ইনস্ট্যান্ট 10 মিনিটেই ভিজে যাবে। বেসিল সিড মানে তুলসীর বীজ কালো কালো হয়ে থাকে, আর চিয়া সিডটা একটু হালকা ব্রাউন অ্যাশ কালারের হয়ে থাকে, পুরোপুরি ব্ল্যাক হয় না, আর একটু সাইজে ছোট হয়। বেসিল সিড একটু সাইজে বড় হয়, আর ওটা সারা রাত ভিজিয়ে রাখতে হয়। তো দিয়ে সকালবেলা ওটা ইনস্ট্যান্ট খেলে অ্যাজ আ কুলিং এফেক্ট দেবে, মানে গরমকালে খাওয়া যায় অ্যাজ আ বডিকে শান্ত করার জন্য। ওর ভেতর নুন চিনি দিতে পারো, গন্ধরাজ লেবু দিতে পারো, অনেকে ওটার ভেতর শশার রস দিয়ে থাকে, ওটার ভেতরে অনেকে বেসিল সিডের ভেতরে অনেকে তরমুজ দিয়ে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ফল দিয়ে থাকে, ফলের একটা ফ্রুট জুস মতো বানাতে পারে। আমাকে লাস্ট ব্লগেই তোমরা হয়তো দেখেছো আমি বানিয়েছিলাম, তো ওটা আমি সিয়া সিডে বানিয়েছিলাম। তো আমি কোনোদিন সিয়া সিড খাই, কোনোদিন বেসিল সিড খাই, যেমন আজকে সকালে দুটো মিলিয়ে খেয়েছি, বেসিল এবং সিয়া দুটো একসাথে মেলানো ছিল। তো এটা ডিপেন্ড করে, এক একদিন এক একটা খেলাম। তো এটা ডিটক্স ওয়াটার নয়, এটা আমাদের বডিকে প্রয়োজন হয়, ঠিক আছে। এটা ডিটক্স ওয়াটারের মধ্যে দেওয়ার দরকার নেই। ডিটক্স ওয়াটার টোটালি একটু ডিফারেন্ট হয়ে থাকে, ওটা বডিকে আমাদের ডিটক্সিফাই করে, আমাদের বডির ভেতর যে খারাপ জিনিস আছে সেগুলোকে বাইরে বার করে দেয়, ঠিক আছে। আচ্ছা, রুলস কি ফলো করতে হয় অলরেডি বললাম। সিয়া সিড রাতে ভিজিয়ে রাখতে হচ্ছে, বেসিল সিড 10 মিনিটে ঠান্ডা মানে ভিজে যায়। সিয়া সিড একটু গরম হয়ে থাকে, আর বেসিল সিড বা তুলসীর বীজ একটু ঠান্ডা হয়ে থাকে। তুলসীর বীজ চেষ্টা করবে যদি খাও ভগবানকে নিবেদন করে খাওয়ার। আমি এই বাড়িতে গোপুসোনাকে দিয়ে তার মানে দিয়ে দিয়েছি কিছুটা, মানে পুরো কৌটো শুদ্ধ ধরে, তারপর আমি কিছুটা ঢেলে ওই বাড়িতে নিয়ে গেছি। কেন? কারণ হচ্ছে তুলসী যেহেতু, তো তুলসী যে কোনো জিনিসই সবার আগে ভগবানের সেবায় লাগে। তো যদি সেটা ডিরেক্টলি আমরা কনজিউম করি তাহলে আমাদের তুলসী অপরাধ হয়। তো যার জন্য ওটা ভগবানকে নিবেদন করে খেতে হয়। আর যদি সিয়া সিড খাও তাহলে সেটা নিজেও ডিরেক্টলি খাওয়া যায়, যদি বাড়িতে পসিবল না হয়। আর যদি বাড়িতে ভগবান না থাকে, ফটো তো আছে ডেফিনেটলি, তার সামনে কিনে এনে একটা তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দাও যে ভগবান আমি এটা তোমায় নিবেদন করলাম, এবার থেকে আমি রোজ এটা প্রসাদ হিসাবে পাবো, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে খেলে কিভাবে খেতে হয় আমি অলরেডি বলেই দিলাম কিভাবে খেতে হয়। এটা জেনারেলি শরবতের মতো। আর যদি তুমি রোগা হওয়ার জন্য খাও, রাত্রিবেলা সিয়া সিড একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবে, সকালবেলা ওর ভেতরে হাফ পাতি লেবু দেবে, আর যদি মনে হয় বেশি টক লাগছে 1 চামচ মধু দিতে পারো, পিওর মধু, যেটা যেটা রোজিয়ার ফুডের যে মধুটা আছে ওটা খুবই ভালো, আমি ওটাই খেয়ে থাকি। সো ওখানে 1 চামচ মধু দিতে পারো, সামান্য একটুখানি রক সল্ট দিতে পারো, হিমালয়ান রক সল্ট দিতে পারো সামান্য, কারণ একটু টক মিষ্টি হচ্ছে, সো একটুখানি লবণটা দিলে ওটা ব্যালেন্স হয়ে যাবে। তো ওটাতে শরীরকে ঠান্ডার থেকেও মেন হচ্ছে ওটাতে রোগা হবে, ঠিক আছে। এবার এই সিয়া সিড যদি তুমি খাও, তারপর আবার যদি তুমি ভাত রুটি খাও তাহলে কোনো কাজ নেই,
কারণ সিয়াসিড প্রচন্ড হাই ফাইবার থাকে, সিয়াসিড খেলে অনেকক্ষণ পেট ভার থাকে। যেমন আমি আজকে সকালবেলা ওটাই খেয়েছি, আমি কিন্তু আর দুপুরের আগে কোনো লাঞ্চ করবো না। সো দ্যাট মিনস হচ্ছে ওটাই আমার ব্রেকফাস্ট। তো যদি তুমি ওটা খাও তাহলে তুমি ওটাকে অ্যাজ আ ব্রেকফাস্ট হিসেবেই খাবে। এইবার ওটা খাওয়ার পর যদি আবার তুমি সেই নর্মাল ভাত রুটি সবই খাচ্ছ, তাহলে তোমার ওটা খাওয়া না খাওয়া সমান, তাহলে ওভার হয়ে যাবে, ওভার ইটিং হয়ে যাবে। ওদিকে হাই ফাইবার সিয়াসিড থেকে বডিতে ঢুকছে, তার সাথে আবার তোমার ওদিক থেকে ভাত রুটিও যাচ্ছে। হ্যাঁ, খেতে পারো, আগে যদি 3টে রুটি খেতে, এখন তুমি একটা রুটি খেতে পারো। 1 গ্লাস সিয়াসিডের শরবত খাওয়ার পরে তারপর তুমি একটা রুটি তরকারি দিয়ে খাওয়া যেতে পারে, একটু স্যালাড বেশি করে খাওয়া যেতে পারে। ঠিক আছে, সো খাওয়ার নিয়ম এটাই। আর হচ্ছে যেটা গোন্ডকাঠির আর বেসিলের যে শরবতটা, ওটা সন্ধ্যের দিকে আমরা জেনারেলি খেয়ে থাকি, বিকেলবেলার দিকটাতে খেয়ে থাকি। ওটাকে বডিকে ঠান্ডা দেয়, বা দুপুরে যখন খুব গরম লাগে, দুপুর 3টে-4টের সময়, সেই সময় খুব রোদের সময়, সেই সময় খেয়ে থাকি। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। শালিনী লিখেছিলে, দিদি পিসিওএস এর জন্য তুমি কি কি যোগা আর হোম রেমেডিস করেছিলে, ভিডিও করো। দেখো, প্রথমত হচ্ছে আমার পিসিওডি ধরা পড়ে আমি যখন ক্লাস 11-এ পড়ি। ঠিক আছে, তখন আমার বয়স অনেকটা ছোট, তখন আমার বয়স হবে 16-17 বছর, 17 না 16 বছর, বিকজ আমার মাধ্যমিক 15 বছর বয়সে, তো 11-এ পড়ি, তখন 16 বছর বয়সে আমার পিসিওডি ধরা পড়ে এবং থাইরয়েডও ছিল তখন। তো সেই সময় থেকে আমি খুব একটা কখনোই এলোপ্যাথি ওষুধ খাইনি, এবং তার 1 বছর 1.5 বছরের মাথায় ফার্স্ট ইয়ারে মানে এইচএস এর পরে কলেজে উঠেই আমি যোগা ক্লাসে জয়েন করে যাই। সো দ্যাটস ওয়াই ওখানে স্যার যা যোগা করাতেন, আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হতো, প্রচুর এক্সারসাইজ হতো, প্রাণায়াম হতো, মেডিটেশন হতো। তো যার ফলে আমার অটোমেটিক মোটামুটি ঠিকঠাকই ছিল, সাইকেল অতটা অসুবিধা হতো না। কখনো কখনো যখন যোগা বন্ধ হয়েছে, তখন মাঝখানে সাইকেলে প্রবলেম হয়েছে, বছরে মানে 2 মাস 3 মাস বাদে বাদে এসে, প্রপার মান্থলি বেসিসে আসেনি। এই একটা প্রবলেম আমার ছিল, ইভেন এখনো আছে অল্প বিস্তর, কিন্তু এখন আমার সেটা পিসিওএস বা পিসিওডি নেই। 10-এর মানে আমাদের যে ওভারির সাইজটা থাকে, সেটা যদি 10 বা 11-র ওপরে হয়, তখনই সেটাকে পিসিওডি বলা হয়। আদারওয়াইজ ওটাকে মরফোলজি বলা হয়ে থাকে, পলিসিস্টিক মরফোলজি। মানে ওখানে আছে, যদি ধরো ভলিউম, যদি তোমার একটা ওভারির ভলিউম যদি টোটালে 7-8 এরকম করে থাকে, তাহলে সামান্য আছে, যেটা ম্যাক্সিমাম মেয়েদেরই থাকে, ওটাকে কাউন্টের মধ্যে ধরে না। ঠিক আছে, এই মুহূর্তে আমার ওরকমই 7-8 মতো করেই রয়েছে, যেটা কাউন্টের মধ্যে নেই বা পরিমাণে অল্প রয়েছে। একটা টাইমে আমার 11, 12, 13 এরকমও ছিল। এইবার এটা না ডিপেন্ড করে, যখন বডি ওয়েট প্রচন্ড বেড়ে যায়, টাইম মতো সাইকেল আসে না, সেই সময় কি হয়ে থাকে, পিসিওডিও বেড়ে যায়। আবার যখন টাইম মতো সাইকেল আসে, আমাদের বডি ওয়েট মেনটেন থাকে, আমাদের লিভার ঠিকঠাক ফাংশন করে, ইনসুলিন রেসিস্টেন্স থাকে না, সেই সময় আমাদের পিসিওএস বা পিসিওডিও কম থাকে। সো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করি, সেটা হচ্ছে আমার যোগা ক্লাস থাকে রোজ বিকেলে 5টা থেকে 6টা। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করছি সেটাই শেয়ার করছি। ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকি, যেটাতে আমার অটোমেটিক ডায়েটটা ঠিকঠাক মেনটেন হচ্ছে। আর তার সাথে হচ্ছে যে খাবারগুলোতে পিসিওডি বাড়ে, যেমন হচ্ছে কাঁঠাল, তারপরে হচ্ছে এঁচড়, গরম মশলা, এই টাইপের খাবারগুলো খাই না, বা না পারতে খুব কম, বছরে 1 বার 2 বার। আমি এমনিতেই কাঁঠাল খাই না। এঁচড় হয়তো গরম সিজনে হয়তো 1 বার 2 বার, এই গরমে আমার এখন অব্দি 2 বার খাওয়া হয়েছে। তো এইরকম ভাবে খুব কম, মাসে 1 বার হয়তো খেলাম এঁচড়টা। আর এগুলোতে বডি খুব হট হয়, তো যে জিনিসে শরীর গরম হয় সেই টাইপের জিনিস না পারতে খাবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ইনসুলিন রেসিস্টেন্স যেন না হয়, ইনসুলিন রেসিস্টেন্ট হলেই কিন্তু গাইনি প্রবলেমস বাড়ে। সো সেক্ষেত্রে আমরা বডিতে পিওর কার্বোহাইড্রেট, বা যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট বলা হয়, সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে ভাত রুটি, এই টাইপের গুলোকে সিম্পল কার্বোহাইড্রেট বলে, যেগুলো খুব সহজেই হজম হয়ে যায়। এই টাইপের সিম্পল কার্বোহাইড্রেট গুলো সকালবেলা ঘুম থেকে উঠেই না পারতে খাবে না। এতে বডিতে প্রচুর পরিমাণে ব্লাড সুগার প্রচন্ড বেড়ে যায়, মানে এটাকে বলা হয়ে থাকে ব্লাড সুগার স্পাইক করে, এবং ইনসুলিন রেসিস্ট হয়ে যায়। ইনসুলিন যদি ঠিকঠাকভাবে সিক্রেট না হয়, তাহলে কি হয়ে থাকে, আমাদের পিসিওডির প্রবলেম আরো বাড়তে পারে, যার ফলে মুখে ফেসিয়াল হেয়ার দেখা যায়, চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে, নানান রকম প্রবলেমস আসে, গাইনি প্রবলেমস থাকে, যেমন পিরিয়ডস টাইম মতো না আসা, অনেক রকম মুড সুইংস হওয়া, তারপর বডি ওয়েট বেড়ে যাওয়া, তলপেটের চর্বি বেড়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলো সিমটমসে দেখা যায়। ঠিক আছে, সো দ্যাট মিনস হচ্ছে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা প্রপার ডায়েট রাখতে হবে। যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং পসিবল হয়, যদি ওয়েট অনেক বেশি হয়, তাহলে অবশ্যই একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং রাখতে পারো। সন্ধ্যে 6টার পর আর কিছু খাবে না, বডি খুব হালকা রাখবে, যতটা পারবে বেশি পরিমাণে জল খাবে, বিকজ আমাদের বডি 70% ওয়াটার, আমাদের শরীরের 70% জল রয়েছে। তো সুতরাং আমাদের ডায়েটেও যেন 70% ওয়াটারি ফুড থাকে, লাইক তরমুজ, শসা, টমেটো, পেঁপে, হালকা ফল, যে ফলগুলোতে ফ্যাট কম থাকে। ঠিক আছে, কোনগুলোতে, পেঁপে, তরমুজ, শসা, তারপরে হচ্ছে লিচু, এই জাতীয় ফলগুলোতে ওয়াটার বেশি থাকে। আর হচ্ছে কোনগুলোতে মানে আমরা মোটা হই, কোনগুলোতে, জেনারেলি যেগুলো হচ্ছে যেমন ধরো আম, কলা, এই টাইপের, বা আতা ফল, এগুলোতে আমরা মোটা হই। তো এই টাইপের ফলগুলো চেষ্টা করবে স্কিপ করার। ঠিক আছে, যদি রোগা হতে হয়, কারণ আমার ভিডিও যারা দেখে বেশিরভাগ সব পিসিওডিরই বেশিরভাগ থাকে, এবং তার সাথে হচ্ছে রোগা হওয়ার জন্য, কারণ আমার ডায়েট গুলো ওরকম রিলেটেডই হয়। আচ্ছা, এইবার যদি ধরো, আর আপেল খুব ভালো একটা সোর্স, বিকজ আপেলে একদম ফ্যাট খুবই কম থাকে, আপেলে খুব একটা মোটাও হয় না, রোগাও হয় না, এবং বডিকে যতটুকু নিউট্রিয়েন্ট দেওয়ার আছে সেটা দিয়ে দেয়। প্রোটিন রিচ ফল যদি খাও, তাহলে পেয়ারা খেতে পারো, পেয়ারাতে ফ্যাট কম থাকে, প্রোটিন প্রচুর থাকে। তো দ্যাট মিনস এগুলো, এই ধরনের ফল খাওয়া যেতে পারে। আর তার সাথে হচ্ছে তোমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা এক্সারসাইজ, দিনে মিনিমাম 1 ঘন্টা।
এইবার এই 1 ঘন্টা তোমরা কিভাবে করতে পারো, লাইক ধরো 30 মিনিটস হাঁটতে পারো, 30 মিনিটস খাবার মানে ব্যায়াম করতে পারো। এবার আমার কিরকম হয়, আমি টানা 30 মিনিট আমার ওভাবে হাঁটা হয় না, আমার কি হয়ে থাকে পোস্ট মিল ওয়ার্ক, মানে যেটা পোস্ট মিল ওয়াকিং যেটাকে বলা হয়, ওয়ার্কআউট নয়, আমি পোস্ট মিল ওয়াকিং করি। মানে আমি যখনই মানে দুপুরবেলা হেভি লাঞ্চ করছি, আমি 20 মিনিট হাঁটছি। যদি এই মুহূর্তে আমার কাছে 20 মিনিট হাঁটার অপশন না থাকে, তখন আমি 5 থেকে 10 মিনিট মতো বজ্রাসনে বসি। তো 20 মিনিট হাঁটা 5-7 মিনিট বজ্রাসনে বসার সমান হয়ে থাকে, ঠিক আছে। সো দ্যাট মিনস হচ্ছে কি, তখন আমি 5-7 মিনিট বজ্রাসনে বসছি। সো এটাও করতে পারো, ইদার তোমরা 5-10 মিনিট বজ্রাসনে বসো অথবা 20 মিনিট হেঁটে আসো, এটা করতে পারো। আর তার সাথে কি করতে পারো, আর 30 মিনিট মতো ওয়ার্কআউট করতে পারো। যে ওয়ার্কআউট গুলো পূজা চক্রবর্তী মোটিভেশন যে চ্যানেলটা রয়েছে সেখানে আমি অলরেডি দেই, ওখানে তোমরা দেখতে পারো প্রচুর। যে জগিং এর একটা লাস্ট 13 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম, ওটাই যদি তুমি দুবার করে রিপিট করো তাহলেই তোমার 30 মিনিটস হয়ে যাচ্ছে। 15 মিনিটসের একটা ভিডিও দিয়েছিলাম, সো ওইটা দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ওটাতে প্রচুর ঘাম ঝরবে, আর প্রচুর ঘাম ঝরা যত বেশি ব্যায়াম করবো তত আমাদের ক্যালোরি বার্ন হবে। হাঁটলে ক্যালোরি বার্ন হয়, প্রচুর কথা বললে ক্যালোরি বার্ন হয়, ওয়াকিং, টকিং এবং হচ্ছে ওয়ার্কআউট, এই 3-4টে জিনিসে আমাদের ক্যালোরি বার্ন হয়। আর চেষ্টা করবে যতটা ক্যালোরি তুমি প্রত্যেকদিন নিচ্ছ খাবারের মধ্যে থেকে, ততটা ক্যালোরি যেন বার্ন হয়। তার থেকে মানে লাইক ধরো, যদি আমার টার্গেট থেকে আমি 1000 থেকে 1200 ক্যালোরি প্রত্যেকদিন খাবারে নেব, তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমাকে প্রত্যেক দিনের ওয়ার্কআউট বা হাঁটা বা কথা বলার থেকেও 1000-1200 ক্যালোরি মতো আমাকে মানে সেটাকে ত্যাগ করতে হবে। এবং প্রোটিন রিচ খাবার আমাদেরকে নিতে হবে, যাতে কিনা বডি অল্প খেলেও অনেকক্ষণ অব্দি পেটটা ভার থাকে। এই ডায়েটগুলো আমি মেন হচ্ছে ফলো করেছি হোম রেমিডিজের মধ্যে। আর তাছাড়া হচ্ছে রাত্রিবেলা গোটা ধনে ভিজিয়ে রাখলে, 1 চামচ গোটা ধনে ভিজিয়ে রাখবে, দেন সেটা সকালবেলা ছেঁকে চায়ের মতো, এটাকে ধনিয়া টি বলা হয়ে থাকে, চায়ের মতো ফুটিয়ে ওইটা খেয়ে নেবে। এছাড়া হচ্ছে দেশি কাউয়ের যে ঘিটা রয়েছে, একদম পিওর সলিড যে ঘি, বা যদি বাড়িতে নিজেরা ঘি বানাতে পারো সবচেয়ে বেস্ট হয়। যে ঘিটা রয়েছে সেটাকে 1 কাপ জলে, ছোট্ট 1 কাপ জলে, উষ্ণ গরম জলে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গুলিয়ে সেই জলটা সকালবেলা খালি পেটে খাবে, বিকেলবেলা একবার খালি পেটে খাবে। পিরিয়ডসের 7 দিন থেকে 10 দিন আগে থাকতে খাবে, টানা 7-10 দিন খাওয়ার পরে পিরিয়ডস ডেটে বা টাইমে চলে আসে, ঠিক আছে। এতে গাট ইস্যুস গুলো, প্রবলেম গুলো সলভ হয়, মানে পেটের যে সমস্যা রয়েছে সেগুলো ঠিক হয়। আর এছাড়া মেথি দানা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা কিনা আমাদের টোটাল হিউম্যান বডির যে হরমোনাল ব্যালেন্স রয়েছে সেটাকে খুব ভালো রাখে মেথি দানাতে কি হয়ে থাকে, প্রচুর মেথি দানা চুলের জন্য, স্কিনের জন্য, পিসিওডি, থাইরয়েড, গাইনি প্রবলেমস এর জন্য প্রচন্ড ভালো হয়। রাত্রিবেলা ভিজিয়ে 1 গ্লাস জলে, কাচের গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবে, সকালবেলা ওই জলটাও খাবে, মেথি দানাগুলোকে চিবিয়েও খাবে। মেথি দানা চিবিয়ে খাওয়া খুব ডিফিকাল্ট আমি জানি, বিকজ মেথি দানা প্রচন্ড তিতো হয়। কষ্ট করে একটু খাওয়ার চেষ্টা করবে, যদি একান্তই না পারো একটুখানি থেতো করে নেবে, যাতে মানে গিলে নিলে হয়ে যায়। যদি একান্তই হয়, এরকম অনেক সময় হয় কি যে আমরা চিবিয়ে খেতে পাচ্ছি না, খুব তিতো লাগছে, তো সেক্ষেত্রে একটু থেতো করে নিয়ে তখন জল দিয়ে গিলে নিলেও হয়ে যাবে। তো মেথি দানার জল, মেথি দানা এগুলো শরীরের জন্য খুব ভালো। অথবা মেথিকে কড়াইয়ে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে ওটাকে একটা গুঁড়ো বানিয়ে রাখলে, দেন 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ গুঁড়ো মিলিয়ে সেটা সকালবেলা খেয়ে নিলে। এইভাবে করে মেথি দানা, আর হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের ধনে, আর হচ্ছে ঘি, এই 3টে জিনিস পিসিওডির জন্য খুব ভালো হয়ে থাকে। আর এছাড়া সেটা হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া যাবে না। ময়দা, সাদা তেল, তারপর হচ্ছে সাদা নুন, চিনি, এগুলো টোটালি খাবার থেকে বাদ হয়ে যাবে। গ্লুটেন জাতীয় খাবার, যে সমস্ত খাবারে গ্লুটেন রয়েছে, যেমন ভাত রুটিতে প্রচুর গ্লুটেন থাকে, গ্লুটেনে আমাদের ফ্যাটকে বাড়িয়ে দেয়, আর ফ্যাটে ইনসুলিন রেসিস্টেন্ট হয়ে যায়, যার ফলে পিসিওডি আরো বাড়ে। সো গ্লুটেন জাতীয় খাবারকে পরিমাণে কমাতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো করো। আর আমি নিজেও এখন বর্তমানে বিগত 2 মাস ধরে, 2 মাস তার একটু বেশি হবে, মার্চের 15-16 তারিখের পর থেকে 3-2.5 মাস মতো হয়তো হবে, তো বিগত 2.5-3 মাস ধরে আমি এটাই করছি, এই জিনিসগুলো করছি। করার পরে আমি শারীরিকভাবে, মানসিকভাবে অনেকটা বেটার আছি এই জিনিসগুলো ফলো করে। আগে এত বেশি ফলো করতাম না, আগে খুব সামান্য জিনিসই করতাম, বাট এখন অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছি, করছি। এবং ওয়েট কমাতে হবে, ওয়েট মেনটেনে থাকলে পিসিওডিও কমে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। যোগা কি করি সেগুলো তো তোমরা ডেমো ক্লাসে, পূজা চক্রবর্তী মোটিভেশনে আমি অনেক ডেমো ক্লাস দিই যোগার, আজকেও দিয়েছি, তো দেখে নিও ওখান থেকে, তাহলে বুঝতে পারবে। আর হোম রেমিডিস গুলো অলরেডি বলে দিলাম, এই জিনিসগুলো করো তাহলে ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, শ্রেয়সী দে একটা কোশ্চেন করেছিলে, তোমরা একটা হোম ট্যুর দিতে পারো। হোম ট্যুর আমাদের ঠিক আছে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওর মধ্যে তো হোম ট্যুর দেওয়া পসিবল না, আর আমি এই মুহূর্তে আমার বাবার বাড়িতে রয়েছি, আমরা যখন ওই বাড়িতে থাকবো তখন আমি ডেফিনেটলি চেষ্টা করবো একটা হোম ট্যুর দেওয়ার। আচ্ছা, এরপরে অনেক যেগুলো একটু বড় বড় কোশ্চেন আছে সেগুলো আমি নেক্সট কিউএনএ পার্ট 2 তে কভার করবো, বিকজ ওগুলোর জন্য ডেডিকেটেড কিছু ভিডিও লাগবে। শুভ্রা পল লিখেছিলে, দিদি তুমি মোটিভেটেড কি করে থাকো, চারপাশে এত খারাপ লোক ডিমোটিভেট করার জন্য। হ্যাঁ, বহু লোক আছে ডিমোটিভেট করার জন্য, আর মোটিভেট করার জন্য আমার হাজবেন্ড আছে, যিনি সামনে বসে আছে, তিনি আমাকে খুব মোটিভেট করে। ভগবান আছে, যিনি সবসময় আমার পাশে আছে। রাধা গোবিন্দের ওপর আমার প্রচন্ড ভরসা, বিশ্বাস। আমি জানি আমি মানে আমার মুড সুইংস হয়, যেহেতু গাইনি ইস্যুস রয়েছে বা একটু হরমোনাল ইমব্যালেন্সের জন্য কখনো কখনো
কখনো মুড সুইংস হয়ে থাকে, বাট কখনো আমি ডিমোটিভেটেড হই না খুব একটা, হলেও সেটা খুব সামান্য কিছু ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য, বাট তারপর আবার ঠিক হয়ে যায়। ভগবানের ওপর ভরসা রাখতে হবে যে হ্যাঁ ভগবান যা করছে ভালো করছে, তিনি আমাদের সাথে সবসময় রয়েছে। তিনি যদি কখনো কিছু খারাপও আমাদের হয়তো ইনস্ট্যান্ট মনে হচ্ছে এটা খারাপ, বাট তার পেছনে অনেক কারণ থাকে, সেটা আমরা বুঝি না, বাট সেই বিশ্বাসটা রাখতে হবে। বোঝার দরকার নেই, বাট সেই বিশ্বাসটা রাখতে হবে যে গোবিন্দ আছে, গোবিন্দ সব দেখে নেবে। কারণ এই কথাটা আমি মনে প্রাণে ভীষণভাবে বিশ্বাস করি। পৃথিবীর সবাই বিশ্বাস ভেঙে দিল, রাধা গোবিন্দ কখনো বিশ্বাস ভাঙে না। তো তুমি যদি রাধা মায়ের ওপর নিশ্চিন্তে কোনো কিছু ছাড়ো যে মা আমি তোমার চরণে সমর্পিত, আমি সমস্ত কিছু তোমার চরণে ছাড়লাম, তুমি সবটা দেখে নেবে, তো তোমার ভেতর থেকে অটোমেটিক মোটিভেশন আসবে। খারাপ লাগা, দুঃখ, কষ্ট সব মানুষের জীবনে থাকে, আমাদেরও আছে, বাট সেটা খুব অল্প সময়। এমন নয় যে একদম আমরা টানা 5 দিন 7 দিন কাজ টাজ ফেলে দুঃখে কষ্টে শুয়ে রয়েছি, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, না, এরকমটা হয় না। হয়তো কিছুক্ষণের জন্য রাগ হলো, ঝগড়া হলো, দুঃখ হলো, একটু হলো, আধ ঘন্টা 1 ঘন্টা, বাট পরে আবার সেটা মিটেও যায়। তো ছোট ছোট মুড চেঞ্জেস তো অবশ্যই হয়, আমরা তো মেশিন নই, মানুষ। কিন্তু যে হ্যাঁ লং টার্মে ডিমোটিভেটেড হয়ে যাওয়া, সেই জিনিসটা কখনোই হয় না। সেটা ভগবানের আশীর্বাদে, বাবা মায়ের সাপোর্টে, হাজবেন্ডের সাপোর্টে, নিজের প্রচেষ্টায়, সমস্ত কিছু, এবং তোমাদের ভালোবাসা। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, প্রত্যেকে এত ভালোবাসা দাও কমেন্টে, তো এই জিনিসগুলো মোটিভেশনের জন্য যথেষ্ট। এর থেকে বেশি আর কি লাগতে পারে। আর একটা জিনিস কথাতেই বলে, যেমন আহার তেমন বিহার, তেমন মন তেমন, মানে জয়সি আন বৈসি মন, মানে হচ্ছে কি আমরা যেমন খাবার খাবো আমরা তেমনই ভালো থাকবো। তো যদি আমাদের খাবারে, যদি আমাদের আচার আচরণে সবসময় হিংসাত্মক অ্যাক্টিভিটি থাকে, ভায়োলেন্স থাকে, তাহলে কখনোই আমরা পজিটিভ থাকতে পারবো না। সো আমরা যদি শরীরে পজিটিভ দেই, ভাবি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, আমরা যদি সমস্ত কিছু ভালো করি, আমাদের সাথেও ভালো হবে। হয়তো শর্ট টেম্পোরারি পিরিয়ডে কিছু খারাপ হতেই পারে, বাট সেটা তো আলটিমেট নয়। ঠিক আছে, আমাদের প্রত্যেকের প্রারব্ধ আছে, সেই প্রারব্ধ ভোগ করার জন্য আমাদেরকে দুঃখ কষ্ট পেতেই হয়, সেটা ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু লং টার্মে নয়। লং টার্মে যারা ভগবানের পায়ে শরণাপন্ন এবং হিংসাত্মক অ্যাক্টিভিটি, টোটালি নন ভায়োলেন্সকে ত্যাগ করেছে সবসময়, এই জিনিসটা আমি গান্ধীজির মতামতের, এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগে, যেটা আমি মেনে চলি। ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, সবসময় সত্যি কথা বলো, অনেস্টিতে থাকো, লয়ালটি মেনটেন করো, দেখবে মনের নিজের ভীষণভাবে একটা সেলফ রেসপেক্ট বাড়ে নিজের প্রতি, এবং একটা কনফিডেন্স বাড়ে। আর তার সাথে হচ্ছে নন ভায়োলেন্স, কখনো হিংসাত্মক অ্যাক্টিভিটি না করা, না অন্যের সাথে হিংসা করা, না কোনো পশু পাখির সাথে হিংসা করা, না নিজের খাবারে হিংসা বা রক্তকে রাখা। সো যতটা পজিটিভ আমরা নিজেদের ডায়েটকে রাখতে পারবো, নিজেদের লাইফস্টাইলকে রাখতে পারবো, অটোমেটিক্যালি আমরা মোটিভেটেড থাকি। আর একটা জিনিস, আমি লাস্ট কোশ্চেনে, শালিনীর কোশ্চেনটাতেই বোধহয় লাস্ট কোশ্চেনটা শালিনীরই ছিল, 1 সেকেন্ড, হ্যাঁ শালিনীরই কোশ্চেন ছিল যে পিসিওএস আর পিসিওডির জন্য যোগা হোম রেমেডিজ। আমি দুটো জিনিস মেনশন করতে ভুলে গেছি, তাই একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে অশ্বগন্ধা, আর একটা হচ্ছে শতাবরী। তো অশ্বগন্ধা বা শতাবরী চূর্ণ যেটা রয়েছে, এটা খুব ভালো হয়, এটা তোমরা খেয়ে দেখতে পারো। আর একটা আমি চ্যানেল একটু সাজেস্ট করে দিচ্ছি, কৃষ্ণাজ আয়ুর্বেদা বলে একটি ওয়েবসাইট আছে, সার্চ করে দেখবে। আর একজন আয়ুর্বেদিক ডক্টর আছে, যার নাম হচ্ছে ডক্টর রবীন শর্মা, আমি ওনাকেই দেখে থাকি, ওনারই ওয়েবসাইটের নাম হচ্ছে কৃষ্ণাজ আয়ুর্বেদা। ওখানে ওনার একটা জুস আছে, শি কেয়ার বলে একটা জুস আছে, ওই জুসটা খুব ভালো এফেক্টিভ পিসিওডির জন্য। আমি নিজে কখনো খাইনি, বাট ওটার যে রিভিউগুলো পড়েছিলাম, এবং ওই ডাক্তারজির ওপর আমার প্রচন্ডভাবে ভরসা আছে, বিশ্বাস আছে। উনি অত্যন্ত ভালো মানুষ, একজন আয়ুর্বেদিক ডক্টর। ওনার হোম রেমেডিস গুলো যদি ফলো করো, প্রচন্ড এফেক্টিভ হবে। আমি নিজে ম্যাক্সিমাম ওনার হোম রেমেডিস গুলোই ফলো করি। সো তোমরা ওনাকে ফলো করতে পারো। ওনার কৃষ্ণাজ আয়ুর্বেদার যে শি কেয়ার যে জুসটা রয়েছে, সেটা খেতে পারো, ওটা পিসিওডির জন্য খুব ভালো। ঠিক আছে, তো আর এছাড়া ওটার ভেতর যেটা মেন রয়েছে, শতাবরী চূর্ণ, অশ্বগন্ধা চূর্ণ। ইভেন আমার নিজেরও পিসিওডি থাইরয়েডের জন্য আমি বিগত অনেক বছর, যখন আমি কলেজে পড়ি তখন আমি প্রায় 2-3 বছর মতো, হ্যাঁ ওরকমই, ফার্স্ট ইয়ার থেকে 3rd ইয়ার অব্দি আমি, আমার যখন যোগা স্যারের কাছে যোগব্যায়াম করতাম, তখন আমি শতাবরী চূর্ণ আর অশ্বগন্ধা চূর্ণ খেয়েছি, যেটা হরমোনাল ব্যালেন্স রাখতে খুব হেল্প করে। ঠিক আছে, আচ্ছা এরপরের কোশ্চেনে আমি যাচ্ছি, যেগুলো একটু লেন্দি কোশ্চেন, আগেই বললাম, পরে বলে দেবো। গার্গী রয় আর একটা কোশ্চেন করেছে, আগেটা শুভ্রা পলের কোশ্চেন ছিল, এটা গার্গী রয়। এত পজিটিভ আর হ্যাপি থাকো কি করে দিদি, একটু টিপস দাও, আর নিজের এক্সামের প্রিপারেশন কি করে নিচ্ছ গার্গী। আচ্ছা, প্রথমত হচ্ছে এই মুহূর্তে আমি এক্সামের প্রিপারেশন নিচ্ছি না, কারণ আমি আগেই বলেছি আমার অ্যাটেম্পট আর একটাই অ্যাটেম্পট আছে ইউপিএসসির। বছর আমার হাতে আছে 4 বছর, আমার 28 বছর বয়স, এক্সাম আছে আর একটা অ্যাটেম্পট। তো সুতরাং আমি এর মধ্যে দেবো না, আমি একদম যখন আমার 32 এজ হবে, লাস্ট অ্যাটেম্পট থাকবে, পুরোপুরি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমি সেই সময় গিয়ে লাস্ট অ্যাটেম্পটে বসবো। সো দ্যাটস ওয়াই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এক্সামের প্রিপারেশন নিচ্ছি না। বাট আমাকে এক্সামের পড়াশোনার মধ্যেই থাকতে হয়, বিকজ যেহেতু তোমরা আগের ভিডিওতেই দেখেছো হয়তো যে আমাদের নতুন কোচিং স্টার্ট হয়েছে, এবং যার ফলে আমাকে সেই পড়াশোনা করতে হয়, স্টুডেন্টদের নোট বানাতে হয়, কপি দেখতে হয়, ওদের ক্লাস করাতে হয়, তো সেই রিলেটেড আমাকে পড়াশোনা করতে হয়। বাট আমি নিজের জন্য আলাদা করে যে রিভিশন করা, সেটা আমি করি না। এই মুহূর্তে আমি টোটালি একদম সকাল 9টা থেকে 6টা অবধি আমি কাজ করি, প্রপার সকাল 9টা থেকে 6টা অবধি আমাদের ওয়ার্কিং আওয়ার্স চলে, এবং দেন উই ব্যাক টু আওয়ার হোম, আমাদের ওই বাড়ি চলে যাই। সো আমাদের এই টাইমটাতে টোটালটা কাজ চলে। এইবার যার ফলে কি হয়, আমার মানে সেই এক্সামের ডেডিকেটেড প্রিপারেশন যেটা আমি নিজের জন্য নিতাম, সেটা আমি এই মুহূর্তে নিচ্ছি না। নেবো নেক্সট ইয়ার বা তার পরের বছর 2026 সাল থেকে নেবো, যাতে আমি 28 সালে এক্সামটা বসতে পারি।
27 বা 28-এ, কারণ ওই টাইমে আমার 32 হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি 27 বা 28-এ এক্সামে বসবো, লাস্ট অ্যাটেম্পটে। সো এই মুহূর্তে আমি নিচ্ছি না। আরেকটা হচ্ছে পজিটিভ আর হ্যাপি থাকে, ওই যে আগেই বলে দিলাম, রাধা গোবিন্দের ওপর ভরসা থাকলে মন ভীষণ ভালো থাকে। আর কৃষ্ণ প্রেম প্রচন্ড একটা মানে ট্রান্সেন্ডেন্টাল প্রেম, যেটা একবার যখন কেউ পায়, কৃষ্ণ ভক্তি যখন একবার কেউ পায়, তার মনে মানে দুঃখ কষ্ট থাকে, সে নিজেও মনে মনে জানে যেটা আমি আমার প্রারব্ধ পাচ্ছি, তার এইটুকু সেই দুঃখটা থাকে না যে ভগবান দোষ করেছে, ভগবানকে ব্লেম করা যে কেন তুমি আমাকে দিলে না। ছোটখাটো না পাওয়া দুঃখ কষ্ট সবসময় আমাদের থাকে, বাট এইটুকু আমরা জানি যে দিনের শেষে ভগবান যা করবে ভালো করবে। আমরা আমাদের অতীতটা জানি না, আমরা আমাদের শুধু বর্তমানটা নিয়ে বাঁচি। আমরা আগের জন্মে কি ছিলাম, পরের জন্মে কি হবো, কিচ্ছু জানি না, বাট সেটা ভগবান জানেন। তো আমার আগের কর্মফল কি সেটা আমি জানি না, সেই অনুসারে আমি এই জন্মে কর্মফল রেজাল্ট অনুসারে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই ভগবানের উপর ভরসা রেখে নিজের কর্ম করে যাও, সৎ থাকো, নন ভায়োলেন্ট থাকো, এবং অপরের সাথে কখনো হিংসা করো না, খারাপ ব্যবহার করো না, খারাপ চেয়েও না কারোর, করা তো অনেক দূরের কথা, কারোর খারাপ ভাবনাতেও এলো না। এথিক্যাল থাকো, নৈতিক থাকো। সো দ্যাট মিনস এইটুকু জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি, তাহলে আমার মনে হয় হ্যাপি থাকা যায়, পজিটিভ থাকা যায়। আর হচ্ছে হ্যাপির থেকেও মেন যেটা আমার নিজের যেটা মনে হয়, জীবনে দুঃখ কষ্ট সবই থাকবে, বাট ভগবান কি বলছে, ভগবান স্বয়ং ভগবদ গীতাতে বলছে যে যদি আমরা দুঃখে কষ্টে সমভাবাপন্ন থাকতে পারি, মানে যে কোনো স্টেটেই আমরা সেম ভাবে থাকতে পারি, তাহলে সে আলটিমেটলি আমাকে পেতে পারে। সো আমার লাইফের এই মুহূর্তের গোল যে আমি কিছু যদি না পাই, আমি যেন রাধা গোবিন্দের চরণটুকু পাই। সো দ্যাটস ওয়াই এই কারণে আমরা মনে করি যে তিনি যা বলেছে আমি সেই মতো চলবো, সেই মতো মেনে চলবো। তো আর সব থেকে বড় ব্যাপার, এটা ভেবেই আমাদের হ্যাপি থাকা উচিত যে আজকে দিনের সকালটা আমি দেখতে পেয়েছি। বহু মানুষ রাত্রিবেলা ঘুমাচ্ছে, সকালবেলা উঠে সকাল দেখতে পাচ্ছে না, মারা যাচ্ছে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি বহু মানুষের মাথার উপর ছাদ নেই, আমাদের মাথার উপরে ছাদ আছে। বহু মানুষের, ম্যাক্সিমাম মানুষ 3 বেলা খাবার পাচ্ছে না, আমরা 3 বেলা 4 বেলা খাবার পাচ্ছি। আমাদের বাবা মা আছে, আমাদের ভালো পরিবারের মানে মানুষ রয়েছে যারা আমাদেরকে ভালোবাসছে, ভালো রাখছে। সো একবার জাস্ট লুক অ্যাট হোয়াট ইউ হ্যাভ। তুমি একবার এটা দেখো যে তোমার কাছে কি কি আছে। আমরা যদি সবসময় এটা দেখি যে আমাদের কাছে কি নেই, তাহলে আমরা সবসময় আনগ্রেটফুল থাকবো, আমরা সবসময় অকৃতজ্ঞ থাকবো। যেটা আমি পূজা চক্রবর্তী মোটিভেশনে যে মেডিটেশনটা করাই, তোমরা দেখবে ডেমো ক্লাসে প্রচুর মেডিটেশন, আমি সবসময় বলি ভগবানের কাছে হোপোনোপোনো প্রেয়ার করো, আর তার সাথে প্রচন্ডভাবে গ্র্যাটিটিউড দেখাও। তুমি সবসময় গ্র্যাটিটিউড জানাও যে আমি সবসময় কৃতজ্ঞ তোমার কাছে। বিকজ একবার ভেবে দেখো না, তোমার জন্ম স্টেশনে আস্তাকুরের পাশে হতে পারতো, তোমার বাবা মা না থাকতে পারতো, তুমি অনাথ হতে পারতে, বাট সেটা তো হয়নি না। আমাদের সবকিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং আছে। তারপর যখন আমাদের ছোট ছোট এক্সপেকটেশনস ফুলফিল হয় না, আমাকে এটা দেয়নি, আমি ওটা হতে চেয়েছিলাম, আমি সেটা হতে পারিনি, আমাকে ওটা বলেছে, আমাকে সেটা বলেছে, আমরা যদি সেই জিনিসটা নিয়ে বেশি দিন পড়ে থাকি, আলটিমেটলি আমরা কি করছি, যেটুকু ভগবান দিয়েছে সেটা তো আমরা হারাচ্ছি। আর ইউনিভার্স কি বলছে, ইউনিভার্স বলছে যে যত বেশি গ্র্যাটিটিউড জানাবে, যে যত বেশি কৃতজ্ঞ থাকবে, যে যত বেশি খুশি থাকবে, তাকে আমি খুশি থাকার অপশন আরো বেশি দেবো, খুশি থাকার গ্র্যাটিটিউড জানাবার সুযোগ আমি তাকে আরো বেশি দেবো। যে যত বেশি আনগ্রেটফুল থাকবে, সবসময় ইউনিভার্সকে ভগবানকে ব্লেম করবে, তাকে আমি ব্লেম করার সুযোগ আরো বেশি দেবো। সো দ্যাট মিনস যত তুমি ভালো থাকবে, পজিটিভ থাকবে, হ্যাপি থাকবে, গ্র্যাটিটিউড জানাবে, তুমি আরো বেশি বেশি করে সুযোগ পাবে যে তুমি গ্র্যাটিটিউড জানাবার। সো আমি ওই জন্য সবসময় মেডিটেশন ক্লাসেও স্টুডেন্টদেরকে বলি, তোমাদেরকেও বলবো যে সবসময় ইউনিভার্সকে, ভগবানকে সবসময় থ্যাংক ইউ জানাও যে তিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন। কি কি দিয়েছেন, এভরি ডে রাত্রিবেলা ঘুমাবার আগে একটা ডায়েরিতে জার্নালস মেনটেন করে লেখো হোয়াট আই হ্যাভ, আমার কি কি আছে, আজকের দিনে আমি কি কি বেটার পেয়েছি। আমি 3 বেলা খাবার পেয়েছি, হাজবেন্ড ভালোভাবে ব্যবহার করেছে, মা বাবা ভালোভাবে ব্যবহার করেছে, ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু নলেজ দেওয়ার সুযোগ পেয়েছি, তোমাদের সাথে কথা বলে, তোমাদের কমেন্ট করে আমি হ্যাপি হতে পেরেছি। তো এই যে জিনিসগুলো, এগুলোই বা কম কি, এটাই বা কতগুলো মানুষের কাছে আছে। পৃথিবীর 70% মানুষের কাছে তো এই ফেসিলিটিসটাই নেই। বহু মানুষ গরিব রয়েছে, যার ভেতর ভারতবর্ষেরই দেখো না, ভারতবর্ষেরই তো 60% 70% মানুষের কাছে এই জিনিস নেই। তো এইটা যখন আমার কাছে আছে, দ্যাট মিনস আমি এদের থেকে এতটা প্রিভিলেজ, এতটা অ্যাডভান্স। তো তাহলে আমি কি নিয়ে দুঃখ করছি, ইউপিএসসি হচ্ছে না বলে, বা আমার বয়সের থেকে আমি একটু পিছিয়ে রয়েছি বলে, বহু লোক আমার থেকে বেশি বেশি কিছু অ্যাচিভ করে ফেলেছে বলে না। তো যদি আমি দেখি যে আমার কাছে কি কি নেই, তাহলে তো আমার দুঃখ হবেই, সবসময় আমি ডিমোটিভেটেড থাকবো। বাট যদি আমি দেখি আমার কাছে কি কি আছে, ভগবান আমার উপর কি কি কৃপা করেছেন, আমাকে রাধামা সব সময় ভালোবাসে, মনে মনে সবসময় গাইড করে, 2 দিন বাদে, 5 দিন বাদে, 10 দিন বাদে যা হবে সেটা আগে থাকতে বুঝিয়ে দেয়, বলে দেয়। এই কৃপাটা কজনের কাছে আছে, এই কৃপাটা আমার কাছে আছে, ভগবানের কৃপায় রয়েছে। তো এইটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো, এটা নিয়েই আমরা সব থেকে ভালো থাকবো, হ্যাপি থাকবো। তো এইভাবে যদি আমাদের কি আছে গ্র্যাটিটিউড জানাই, এবং আমরা যদি ভাবি আমাদের কি আছে, সো অটোমেটিক্যালি আমাদের দুঃখ কষ্ট কিছু থাকবে না। ঠিক আছে? সো আর বেশি বড় করছি না, অলরেডি 35 মিনিটসের ওপরে হয়ে গেছে ভিডিওটা। সো এখানে তোমাদের যারা ছোট ছোট কোশ্চেন করেছিলে তাদেরগুলো অ্যাড্রেস করলাম। তাদের কোশ্চেনগুলো ছোট হলেও তাদের অ্যান্সারগুলো অনেকটা লেন্দি হয়েছে আশা করছি। তো এখানে কিছু কোশ্চেন অ্যাড্রেস করলাম। আর যারা অনেক বড় বড় কোশ্চেন করেছো, ডোন্ট ওয়ারি, আমি কিউএনএ পার্ট 2 আনবো। কিউএনএ পার্ট 2 তে তোমাদের যারা একটু লেন্দি কোশ্চেন আছে বা একটু অন্য টাইপের কোশ্চেন, অনেকে ভক্তি রিলেটেডও অনেক কোশ্চেন করেছো, তো এটাতে আমি মেনলি লাইফস্টাইল রিলেটেড বা হেলথ রিলেটেড অ্যান্সারগুলো রাখার চেষ্টা করেছি, সেই টাইপের কোশ্চেনগুলোকে এখানে রেখেছি। আর যারা ভক্তি রিলেটেড কোশ্চেন করেছো তাদেরটা আমি নেক্সট ভিডিওতে কিউএনএ পার্ট 2 তে অ্যাড্রেস করবো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি।
আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।